আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়, তাহারা কি ফিরিবে? আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আপা ২১-এর রাতে। ধন্যবাদ আপনাকে। ইউর মোস্ট ওয়েলকাম। আমাদের সঙ্গে আছেন সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। ২১-এর রাতে আপনাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেহেতু আপাকে আমরা পেয়েছি আজকে। কিন্তু প্রথমেই আমি একটু রোহিঙ্গা ইস্যুর দিকে নজর দিতে চাই। প্রায় ১ দশক হতে চলছে, ২০১৭ সালের পর থেকে এই পর্যন্ত লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে, আশ্রয় নিয়েছে। একটা জিনিস আমরা দেখছি আন্তর্জাতিক ক্ষেত্রে, আমি যদি বলি মিয়ানমার এবং আরাকান আর্মিদের অবস্থান যদি আমি তুলে ধরি, তারা কিন্তু এই বিষয়ে যেসব বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, খুব আশাজনক কোনো কিছু নাই। সম্প্রতি আমরা মিয়ানমার সরকারের একটি বিবৃতি দেখেছি, সেখানে তারা সেই আবার পুরাতন কথা বলেছে, যে যাচাইকরণের কথা, যে কথাটি তারা দীর্ঘকাল ধরেই বলে যাচ্ছে। আপনার কাছে আমি জানতে চাওয়া যে আসলে কার দায়? শুধু কি বাংলাদেশের কি একারই দায় এই বিষয়টির উপর? ধন্যবাদ আপনাকে। আপনার রোহিঙ্গা সমস্যাটা বাংলাদেশের জন্য একটা খুব গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এতগুলি লোক আপনার একটা জায়গায় কনফাইন্ড হয়ে আছে। আ এবং তারা ক্রমাগত এখানে অনেক শিশুও জন্ম নিয়েছে পরে, এবং যাদের ইয়াং জেনারেশন যারা, তারা ক্রমাগত কিন্তু আপনার অস্থিরতার দিকে চলে যাচ্ছে আরকি। তো দায়টা তো শুধু বাংলাদেশের একার নয়, দায়টা তো ইন্টারন্যাশনাল কমিউনিটির। যে একটা দেশে জেনোসাইড হয়েছে, যদিও এটা এখনো প্রমাণ করতে পারে জি। নাই আপনার ইয়েতে, ইউনাইটেড নেশনের যে আপনার কোর্টে। কিন্তু একটা ভয়াবহ হত্যাযজ্ঞ যে ঘটেছে, সেটা তো পৃথিবী সুদ্ধ লোক দেখেছে। তো ইন্টারন্যাশনাল কমিউনিটির তো এখানে একটা দায় আছে, যে একটা দেশের একটা সংখ্যালঘু গোষ্ঠীকে আপনার জেনোসাইডের মাধ্যমে তাদের ভিটা, তাদের বাড়িঘর, তাদের জীবন সবকিছু থেকে উৎখাত করে অন্য একটা দেশে পাঠিয়ে দিবে। সেখানে তো অবশ্যই ইন্টারন্যাশনাল কমিউনিটির একটা দায় আছে। তো ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে আমরা বেসিক্যালি আপনার যদি মনে করি, সেটা হলো আপনার ইউনাইটেড নেশনের যে বিভিন্ন এজেন্সি আছে, তাদের কাজকর্ম দেখাতে হবে। আর আছে আপনার বৃহৎ শক্তি, পশ্চিমা শক্তি, চীন আছে, ভারত আছে, যারা পরশক্তি, জি। যারা আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে যেকোনো সমস্যা হলে ভূমিকা রাখে। আ তারাও এটার মধ্যে আপনার ইনপুট দেওয়া প্রয়োজন। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের কূটনৈতিক যে অবস্থান, এরা আসার পর থেকে, সত্যি কথা বলতে কি, এরা তো আজকে আসছেনি। এরা তো ১ম এ এসেছে 1978 এ। 78 এ যখন যখন কিন্তু সব রোহিঙ্গা ফেরত গেছে। তখন পর্যন্ত সিচুয়েশন এত কমপ্লিকেটেড হয় নাই, জটিল হয়নি। জটিল হয়েছে ক্রমাগত সময়ের সঙ্গে, জি। সঙ্গে। সবচাইতে বেশি জটিল আকার ধারণ করেছে যখন 1982 তে তারা সিটিজেনশিপ অ্যাক্টটা পাস করে একদম ভাগ করে দিল, যে কারা রোহিঙ্গা, কারা বাঙালি। ওরা কিন্তু ওদের এই যে এখনো যে মিয়ানমার সরকার, কেন্দ্রীয় সরকার যে বক্তব্যটা দিয়েছে, সেখানে কিন্তু একই কথা বলছে, যে এরা সবাই রোহিঙ্গা নয়। যারা রোহিঙ্গা তাদেরকে আমরা ফেরত দেব। আর যারা রোহিঙ্গা নয় তারা বাঙালি। সেটা হলো যে 1824 এর পরে যারা এখানে ঢুকেছে তারা সব বাঙালি। তার আগে থেকে যারা ছিল, আরাকান রাষ্ট্র যখন ছিল, জি। আরবরা ট্রেড করতে আসতো, সেই সময় যারা গিয়ে ওইখানে সেটেল করেছে তারা রোহিঙ্গা। কিন্তু এটা একটা হিস্ট্রির একটা অপব্যাখ্যা বলে আমরা মনে করি। কারণ যাদেরকে তারা বাঙালি বলছে, তারাও কিন্তু আপনার অনেক ঐতিহাসিকদের মতে তারাও আপনার 9th-10th সেঞ্চুরি থেকে ওখানে আছে। পরবর্তী পর্যায়ে হয়তো কেউ গেছে। কিন্তু তাদের এই যে অবস্থানটা তারা নিয়েছে, এই অবস্থানটার জন্য আপনি সব রোহিঙ্গাকে পাঠাতে পারবেন না। আর রিসেন্টলি যে বাংলাদেশ ৮ লক্ষ রোহিঙ্গার একটা লিস্ট পাঠিয়েছিল, সেখান থেকে তারা বলেছে আমরা ৪ লক্ষকে ভেরিফাই করেছি। তার মধ্যে ৩ লক্ষ রোহিঙ্গা, মানে ৮ লক্ষের মধ্যে ৩ লক্ষ জি। রোহিঙ্গা, তাদেরকে আমরা ফেরত নেব। তাও আবার যদি ওইখানকার অবস্থা অনুকূলে থাকে, মানে কন্ডিশনাল। তো সেই ক্ষেত্রে, আর টু মেক দ্য ম্যাটার ওয়ার্স যেটা হয়েছে, সেটা হলো আরাকান আর্মির উত্থানে। আরাকান আর্মি এখন রাখাইন স্টেট পুরোপুরি দখল করে নিয়েছে ৩ টা শহর জি। বাদে। যে ৩ টা শহরে হেভিলি চাইনিজ ইনভেস্টমেন্ট আছে। এবং আপনার তারা
তাদের সঙ্গেও এখন বাংলাদেশের নেগোশিয়েট করতে হবে। কিন্তু যেহেতু আরাকান আর্মি একটা নন স্টেট অ্যাক্টর, তাদের সঙ্গে নেগোশিয়েট করতে হলে আমাদের কি করতে হবে? হোয়াট শুড বি দ্য মোটাস ভিভেন্ডি, মানে কোন পথে অগ্রসর হয়ে আমরা তাদের সঙ্গে নেগোশিয়েট করতে পারবো। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জিনিসটা খুবই জটিল। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এটাকে নিয়ে সেরকম সিরিয়াস ভাবে কোনো রকম স্ট্র্যাটেজি নেওয়া হয়নি। রিসেন্টলি একটা কমিটি ফর্ম হয়েছে, আপনি জানেন হয়তো, জি। হেডেড বাই দি প্রাইম মিনিস্টার হিমসেলফ। সেখানে আপনার আর্মির সমস্ত গুরুত্বপূর্ণ জেনারেলরা আছেন, ডিজিএফআই এটার সদস্য সচিব। তারা আপনার বিভিন্ন স্টেক হোল্ডার সঙ্গে বাংলাদেশের যারা আপনার এটা নিয়ে চিন্তা ভাবনা করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করছে আর কি, করে তারা ন্যাশনাল স্ট্র্যাটেজি ঠিক করবে, হাউ টু রিপ্যাট্রিয়েট দেম। মানে এতদিনও তাহলে কোনো ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করা হয় নাই। এই যে জি। 2017 সাল থেকে যে ঘটনা ঘটেছে, ২ বার রোহিঙ্গারা এসেছে, 78 একবার এসেছে, 92 তে একবার এসছে। 92 র সময় কিন্তু ফেরত পাঠানো গেছিল। কিন্তু ওই বায়ল্যাটারাল এগ্রিমেন্ট করে চীনের মধ্যস্থতায়। কিন্তু এটা কাজ করে নাই। কয়েকজন রোহিঙ্গা যাওয়া মাত্রই এমন আপনার এটার অবস্থা প্রতিকূল অবস্থায় চলে গেছে যে রিপ্যাট্রিয়েশনটা বন্ধ হয়ে গেছে। তো রোহিঙ্গারা যতদিন আমাদের দেশে এখানে থাকবে, ক্রমান্বয়ে আপনার এরা বাংলাদেশের নিরাপত্তার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াবে। প্রথমত হলো আপনার ড্রাগ সাপ্লাই যেটা আসে সেটা। তার মধ্যে রোহিঙ্গারা আরাকান আর্মির উত্থানের পরেই রোহিঙ্গারা আপনার মনে করছে যে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কোনো নেগোসিয়েশন মাধ্যমে আমরা জি। যেতে পারবো না। সুতরাং তাদের মধ্যে র্যাডিকালিজম এবং ভারত অবশ্যই বলবে যেটা সব মৌলবাদী জেহাদিস্ট গ্রুপ, জেহাদিস্ট আর নো জেহাদিস্ট, যখনই কোনো এক্সট্রিমিস্ট গ্রুপ আপনার আবার জি। আসে তখন সেটা আপনার একটা থ্রেট হয়ে দাঁড়ায় যে দেশে তারা বাস করে। সুতরাং বাংলাদেশের জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা রিপ্যাট্রিয়েশনটা স্মুথলি করতে পারি কিনা। কিন্তু আমি যে কথাটা বললাম যে আপনার এত যে পানি এত ঘোলা হয়ে গেছে অলরেডি মিয়ানমারের ভিতরে, আরাকান আর্মির উত্থান আপনার ২ জনের সঙ্গে আপনার নেগোশিয়েট জি। করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দি আরাকান আর্মি নন স্টেট। তার সঙ্গে নেগোশিয়েশন আপনি কি করে করবেন সেটাও চিন্তা ভাবনা করতে হবে। আপনি বৃহৎ শক্তি যারা আছে, চীন, ভারত, আমেরিকা, তাদের সঙ্গে কি ধরনের এনগেজমেন্ট হওয়া দরকার? বিকজ বিশেষত চীনের, চীন এবং ভারত তাদের ওখানে ইকোনমিক ইন্টারেস্ট আছে। তারপরে আপনার আসিয়ান কান্ট্রি যেখানে আপনার অনেক রোহিঙ্গা চলে গেছে, থাইল্যান্ডে বিশেষ করে, ইন্দোনেশিয়াও গেছে। আসিয়ান কান্ট্রির সঙ্গে আমাদের সেরকম কোনো রকম এনগেজমেন্ট নাই। আ অনেকে বলে যে আসিয়ানরা কোনো রকম সাকসেসফুল ভাবে এদের উপরে চাপ দিতে পারবে না। কারণ আপনার ক্যাম্বোডিয়া, লাওসের মতো দেশ, তাদের সঙ্গে মিয়ানমারের আবার ইকোনমিক কোঅপারেশন আছে। তারা এটাকে খুব একটা সাপোর্ট দেবে না। যে সমস্ত দেশগুলি আপনার এফেক্টেড হয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জি। তারা ইম্পোর্টেন্ট মেম্বার অফ আসিয়ান। কিছুটা ডিপ্লোম্যাটিক চাপ তারা দিতে পারে। কিন্তু আসল মূল কাঠিটা আপনার থাকতে হবে বাংলাদেশের হাতে। এখন বাংলাদেশ এটা কি করে করবে সেটাই হলো আপনার ন্যাশনাল স্ট্র্যাটেজি। এটা ডিপ্লোম্যাটিক প্লাস আপনার আমি মনে করি ২ ভাবে। একটা হলো যে আপনার চীনকে আমরা কিভাবে এই আমাদের সমস্যাটা সলিউশনের ব্যাপারে চীনকে আমরা কিভাবে অন বোর্ড যেটাকে বলে আমরা এটা কিভাবে তাদেরকে আমাদের এটাতে শামিল করতে পারি। এটা একটা আ বিশাল ব্যাপার। কারণ আপনার চীনের যথেষ্ট প্রভাব আছে। ওই এম আ আমেরি আ মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার, মিলিটারি এবং আরাকান ২ জনের উপরই কিন্তু তাদের প্রভাব আছে। এবং চীনের একটা যেটা ইকোনমিক করিডোর সেটা ওই রাখাইন অঞ্চল দিয়ে গেছে যেখানে জি। মিয়ানমারের রোহিঙ্গারা থাকে। ইন্ডিয়ারও তাই, ইন্ডিয়ার ওই মাল্টিমোডাল প্রজেক্টটা ওই এলাকা দিয়ে গেছে। এখন কথা হলো যে চীন আপনার কেন করবে এটা? আপনার গিভ অ্যান্ড টেক বলে তো একটা কথা আছে। আমার হুম। ইন্টারেস্ট কি হচ্ছে? তো একটা উপায় হতে পারে, আমি জানি না এটা কতদূর ফিজিবল হবে। সেটা হলো যে
যদি আমরা এই করিডোরটাকে, মিয়ানমার করিডোরটাকে আমরা অপারেটিভ করতে ফেলতে পারি। বাট যেভাবে প্রস্তাব দিয়েছে সেভাবে নয়। যেটা সিটুয়ে হয়ে আসবে জি। কক্সবাজারে, সরাসরি ম্যান্ডেলিক থেকে কক্সবাজারে আসবে। কিন্তু এখানে আমেরিকার একটা বিশাল ভূমিকা থাকবে। কারণ আমেরিকা এখন বঙ্গোপসাগর নিয়ে নানা রকম মহাপরিকল্পনা করছে, কূটনীতি আছে। অনেক আপনাদের অতিথি আসতেছে আমাদের আমেরিকা থেকে বারবার। সুতরাং বঙ্গোপসাগরকে ঘিরে তাদের একটা পরিকল্পনা আছে বলে মনে হয় আমার। তো তাদেরকে কনভিন্স করা কতদূর যাবে আমি জানি না। যে এইটা শুধু একটা কমার্শিয়াল রাস্তা, ট্রেড, ইনভেস্টমেন্ট, কানেক্টিভিটি, তোমার সিকিউরিটি এখানে সেভাবে ব্যাহত হবে না। এটা একটা বিশাল ব্যাপার। জি। সেটা একটা আছে। আর দ্বিতীয়ত আরাকান আর্মির সঙ্গে যেটা করতে হবে আমার মনে হয় সেটা হলো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। ১ম নাম্বার 1 হলো স্টিক। স্টিকটা হলো যে আরাকান আর্মি কিন্তু হিউজ টাকা ইনকাম করে এই ড্রাগের থ্রুতে। ওইটাকে বন্ধ করা যায় কিনা? ওটাকে বন্ধ করলে পরে শুধু যে তাদের উপর একটা প্রভাব পড়বে অর্থনৈতিকভাবে, আমাদেরও যথেষ্ট উপকার হবে। কারণ ড্রাগ আমাদের দেশকে শেষ করে ফেলতেছে। কিন্তু বর্ডার এখন আরাকান আর্মির উত্থানের পরে প্রায় ২৭১ কিলোমিটার বর্ডার এখন কিন্তু আমাদের আরাকানের সঙ্গে, এই নট উইথ জি। মিয়ানমার। তো সেখানে তাদেরকে দেশের ভিতরে যারা ড্রাগের সঙ্গে ইনভলভ, সেখানে একটা আপনার ব্যবস্থা গ্রহণ করা। আরেকটা হলো যে আপনার, যেটা স্টিকের কথা বলছি আমি, সেটা হলো যে এটা আমাদের একসময় কিন্তু ছিল খালেদা জিয়ার সময় এবং তার পরবর্তী পর্যায়ে, যে ওখানে যে আরসা এবং আরএসও যে গ্রুপগুলি আছে তাদেরকে অ্যাক্টিভেট করা। কারণ রোহিঙ্গারা কিন্তু যারা মিয়ানমারে আছে তাদেরকে কিন্তু ফোর্সফুলি হোক আর যেভাবেই হোক আপনার মিয়ানমার আর্মি কিন্তু তাদেরকে রিক্রুট করে আরাকানের বিরুদ্ধে যুদ্ধ করাচ্ছে। সুতরাং আরাকানরা সে ব্যাপারে রোহিঙ্গাদের উপরে খাপ্পা আছে। এখান থেকে একটা প্রেশার তাদেরকে দিতে হবে। আর আর ক্যারটের কথা যেটা আমি বলেছি যে মিয়ানমারের সঙ্গে আমাদের কিন্তু একটা ট্রেড, জি। ইনফরমাল আচ্ছা। ট্রেড ছিল, বর্ডার ট্রেড। সেটা বন্ধ হয়ে গেছে বহুদিন ধরে। তো সেটা কিন্তু আরাকান আর্মি কিন্তু সেই রুটটা ব্যবহার করে। তারা বর্ডার ক্রস করে এসে খাদ্য সামগ্রী, জি। ওষুধ এ সমস্ত নিয়ে যায়। ওইটাকে আরেকটু অ্যাক্টিভেট করে, মানে ভয় দেখানো এবং কিছুটা লোভ দেখানো, এটার ভিতর দিয়ে আরাকান আর্মিকে যদি কিছুটা অন্তত হলেও নমনীয় করা যায়। বাট যেটা আমি বললাম যে এটা খুবই একটা জটিল সমস্যা। খুবই একটা জটিল সমস্যা। খুবই জটিল সমস্যা। এখানে ডিপ্লোমেসি কাজ করতে হবে। আমাদের নিজেদেরও আপনার যে আমাদের কূটনীতি, ফরেন মিনিস্ট্রির ইনভলভ, ধরেন একটা হাই পাওয়ার্ড কমিটি গঠন করলো, যারা আপনার অবজার্ভ করবে। আমাদের তো সেরকম কোনো ভিতরের খবর তো আমরা পাচ্ছি না। আমাদের কিন্তু যোগাযোগ করতে হবে। আ চীনের যারা আ আপনার জি। মানে আছে, সিভিল সোসাইটি আছে, তারা কি চিন্তা করছে? দেখুন গ্লোবাল টাইমসে অনেক আর্টিকেল বেরোয় রোহিঙ্গা নিয়ে। তাদের সঙ্গে জি। যোগাযোগ করা। স আ আসিয়ান কান্ট্রি গুলির সঙ্গে যোগাযোগ করা। যে রিজিওনাল ডিপ্লোমেসি, এটা দরকার হবে। প্লাস নিজেদের নিজস্ব কিছু আপনার স্ট্র্যাটেজি নিতে হবে। তাহলে যদি এরা ফেরত যায়। আসলে অনেক জটিল একটি বিষয়। আপা অনেক কথা বলছিলেন, গুরুত্বপূর্ণ অনেক পরামর্শ আপা দিচ্ছিলেন। আমরা আসলে সেসবের জন্য সামনের দিকেই তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই। আমি রুবেল ভাইয়ের কাছে আসতে চাই। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হয়, তো আমরা মিয়ানমার এবং আরাকান আর্মিদের যে অবস্থান দেখছি, আরাকান আর্মিরা তো রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলেই স্বীকার করে না, তারা বলে মুসলিম জনগোষ্ঠী। মিয়ানমারের অবস্থাও সেই একই। তারা যে নাগরিকত্বটাও তারা দিতে চায় না, স্বীকৃতি দিতে চায় না। মানে আসলে কে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যাপারে কে বাংলাদেশকে সহায়তা করতে পারে, বা এই জনগোষ্ঠীকে কারা ফিরে নিবে? ধন্যবাদ জাকির ভাই, এবং ধন্যবাদ দিলার আপা, এবং দূরে এবং কাছে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এটা হচ্ছে এমন একটা ব্যাপার, একদিকে খুবই মানবিক, আরেকদিকে এটা বাংলাদেশের জন্য রীতিমতো বাংলাদেশের উপর একটা জুলুম। এই দীর্ঘ সময় ধরে, ধরেন প্রায় 9 বছর ধরে, প্রথমে তারা এসেছিল 7 লক্ষ মানুষ, এখন তারা কোনো হিসাবে 12 লক্ষ প্লাস, কোনো একটা হিসাবে 16 লক্ষ আছে আর কি। এখন হচ্ছে এই যে এতটা মানুষ দের হচ্ছে গিয়ে অর্থনৈতিক দায়িত্ব, তাদের নিরাপত্তার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে
বাংলাদেশের মতো একটা অর্থনৈতিক দেশের উপরে এটা একটা রীতিমতো নির্যাতন, কারণ বাংলাদেশের নির্যাতন সয়ে আসতেছিল। এখন এইটা সয়ে আস্তে আস্তে আমার মনে হয় তাও একটা ব্যাপার ছিল আর কি, কিন্তু এখন যেটা হয়ে গেছে, পৃথিবীতে তো আরও সংকট আছে রোহিঙ্গা সংকট সহ, বিশেষ করে দাতা দেশগুলো তাদের একটা ভালো গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ছিল, যে কারণে বাংলাদেশ পারছে। হ্যাঁ, বাংলাদেশ তো নিজের টাকা দিয়ে ওদেরকে খাওয়ায় নাই। হ্যাঁ, এখানে হচ্ছে না পৃথিবীর বিভিন্ন দেশ, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, এনজিও, তারা এখানে হচ্ছে নানাভাবে এদেরকে মানে পালনের ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করছে। এখন সেই দেশগুলোর তো হচ্ছে সহায়তা করেছে নাকি একটা চাপ ছিল আন্তর্জাতিক তাদেরকে জায়গা দেওয়ার জন্য, কোনটি আসলে? না, দুটোই সহায়তা করছে তারা, ঠিক আছে, শুধু চাপ না, সহায়তা তো অবশ্যই সহায়তা করছে, চাপও আছে তাদের, আবার সহায়তা তারা করছে। আমি সহায়তার অংশটা দেখাচ্ছি, চাপের অংশটা একটু পরে যাচ্ছি। কিন্তু এখন যেটা হচ্ছে বার্নিং কোশ্চেন হয়ে গেছে বা বিপদ হয়ে গেছে, সেটা হচ্ছে পৃথিবীতে আরও অনেক সংকট তৈরি হওয়ার কারণে এখন তো তাদের মনোযোগ এখান থেকে চলে যাচ্ছে। তারা কিন্তু এখানে এখন ফান্ড কমায় দিচ্ছে, সহায়তা ফান্ড কমায় দেবে। যখন সহায়তা ফান্ড কমায় দেবে তখন বাংলাদেশের জন্য এই জায়গাটা, বাংলাদেশের ভর্তুকি তখন বাড়তে থাকবে, এখানে সহায়তা কমতে থাকবে, বাংলাদেশের চাপ বাড়তে থাকবে, অর্থাৎ বাংলাদেশের খুবই বিপজ্জনক। ফলে এই একটি বছরের মধ্যেই বাংলাদেশের প্রয়োজন হচ্ছে এই ব্যাপারটা একটা সেটেলমেন্ট করা, ঠিক আছে। এখন বাংলাদেশ যদি সেটেলমেন্টটা না করতে পারে, তাহলে এখনও যে পরিমাণ হচ্ছে সহায়তা পাচ্ছে তার হচ্ছে কি অর্ধেক বা তার নিচে নেমে আসতে পারে। তাহলে বাংলাদেশের প্রায় দ্বিগুণ বা তিনগুণ পরিমাণ হচ্ছে গিয়ে লাগবে, প্রায় 12 লক্ষ মানুষকে হচ্ছে তার হচ্ছে দায়িত্ব নিতে হবে আর কি, খাওয়া পড়া থাকা সব, চিকিৎসা থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে নিতে হবে। এবং আগামী এই বছরে তার লাগছে বাংলাদেশ কেন এই দায় একা নিবে? বাংলাদেশ কেন দায়িত্ব একা নেবে সেটাকে দেখার বিষয় আছে। এতদিন একা নেয় নাই কেন? এখন যারা দাতা গোষ্ঠী তারাও তো অনেক টানের মধ্যে আছে, তাদের আরেক জায়গায় নতুন ফ্রন্টে তাদেরকে হচ্ছে মিয়ানমার নিচ্ছে না, আরাকান আর্মি এটা কেউ নেবে না। আমাদের এইটাই হচ্ছে কি, আমরা হচ্ছে কি প্যাচের মধ্যে পড়ে গেছি, আমরা একদম শুরু থেকে প্যাচের মধ্যে পড়ে গেছি। যখন তারা আসা শুরু করেছে, বিশেষ করে 17-18 সালে, তখন বাংলাদেশের জনগণের কিন্তু সেন্টিমেন্টটা অন্যরকম ছিল, ঠিক আছে। তখন কিন্তু খুবই তারা ইমোশনাল ছিলেন রোহিঙ্গাদের উপরে। এখন তারা রোহিঙ্গাদেরকে হচ্ছে গিয়ে নেগেটিভলি দেখছেন, বা দেখা যাচ্ছে একজন আরেকজন কোনো ভুল করলে তাকে বলতেছে, দুষ্টামি করে বলছে এই তুমি একটা রোহিঙ্গা, এভাবে কথা বলতেছে আর কি। আমি বিভিন্ন সময় শুনি রাস্তাঘাটে আর কি, রিক্সা চালকরা ঢাকাঢাকি করলে একজন একজনকে বলতেছে, এরকম একটা ব্যাপার আছে। এখন তারা বোঝা মনে করতেছে, কিন্তু যখন এসেছিলেন, যখন তারা ঢুকা শুরু করেছেন, তখন বাংলাদেশের স্ট্যান্ডটা কী ছিল, ঠিক আছে, অনেক মানবিক স্ট্যান্ড ছিল, রাষ্ট্রেরও ছিল, জনগণেরও ছিল। কিন্তু তারা তখন মনে হচ্ছিল এটা খুব টেম্পোরারি একটা ব্যাপার, কিন্তু এটা খুব টেম্পোরারি বিষয় না। এবং বাংলাদেশ এটা রিড করতে তখনও ভুল করছে, এখনও ভুল করে। এটা কি কোনো প্ল্যান্ড? এটা প্ল্যান্ডের মধ্যে না, শুনেন সোজা সাপটা কটা, খুব ঐতিহাসিক ব্যাপার, লম্বা আলোচনা হয়ে যায়, আপা অনেক ভালোভাবে বলতে পারবেন। ঐতিহাসিকভাবে এই জনগোষ্ঠীটা মায়ানমারের যে মূলধারা তার সাথে মিলে যায় নাই রাজনৈতিকভাবে, এটা কথা মনে রাখবেন। আপনি বলছেন আপনার আলোচনায় যে আরাকানরা এদেরকে মুসলিম জনগোষ্ঠী বলছে, না, এটা ঠিক না। আরাকানরা এদেরকে বাঙালি বলছে, ওরা মনে করে এরা হচ্ছে বাংলার মানুষ, বাঙালি এরা। এবং আপনি আরো খবর নিয়ে খোঁজ নিয়ে দেখবেন, মিয়ানমার বলছে বাঙালি এবং অবৈধ অভিবাসী, কিন্তু আরাকান বলছে মুসলিম। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে কিন্তু নানা রকম মুসলিম রয়েছে, ঠিক আছে, নানা রকম মুসলিম রয়েছে। সেই মুসলিমদের সাথে কিন্তু অতটা মানে ঝঞ্ঝাট নেই। ঝঞ্ঝাটটা হচ্ছে কিন্তু এই রোহিঙ্গা মুসলিম যারা আছে তাদের সাথে ঝঞ্ঝাটটা তৈরি হয়েছে। কারণ এই মিয়ানমারের এরা বারবার কিন্তু হচ্ছে গিয়ে নানা রকম ভুল সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিকভাবে, এবং তাদের মধ্যে তো না তৈরি হয়েছে নেতৃত্ব, না তৈরি হয়েছে বিষয়। এরা দেখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে, তারা হচ্ছে সমর্থন করে বসছিল হচ্ছে ব্রিটিশকে, আর পুরো মায়ানমারের জনগোষ্ঠী তারা মঙ্গলয়েড বলে তারা সাপোর্ট করে বসছিল জাপানকে। এই জায়গায় যে সংকট, যখন মিয়ানমার স্বাধীন হয়ে গেল, তারা তখন বললো যে তোমরা তো হচ্ছে কোলাবরেটর ছিলা, তোমাদের দায়িত্ব আমরা নেব না। অর্থাৎ একদম শুরু থেকেই এদের হচ্ছে গিয়ে মূলধারায় মিলে যায় না। আবার যখন দেশ ভাগ হচ্ছে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমরা কী করবা, বলছে আমরা পাকিস্তানে যাবো, আমরা পাকিস্তানের সাথে যুক্ত হবো আর কি, আমরা হচ্ছে এই মিয়ানমারের সাথে থাকবো না। দ্বিতীয় দফা তাদের। আর ঠিক রিসেন্টলি যে ঘটনাটা ঘটায় ফেলছে তারা, খুব বিপজ্জনক, এটা গত 3 বছরের মধ্যে যে ঘটনাটা ঘটাইছে রোহিঙ্গারা, সেটা হচ্ছে মিয়ানমার আবার একটা ট্র্যাপ করছে, যেটা আপা একটু বলছেন, ঠিক আছে, একটা ট্র্যাপ করছে, তোমরা আমার সাথে যুদ্ধ করো। কারণ এখন রাখাইন
প্রদেশ আর মিয়ানমারের দখলে নাই, তার 90%, প্রায় 90% চলে গেছে আরাকানের দখলে। ফলে ওই যে ও বলে না যে 3 লক্ষ নিব, 4 লক্ষ নিব, নিয়ে আসলে রাখবে কোথায়? ইভেন কি কোথা দেশে ঢুকাবে? যে এই বর্ডার দিয়ে ঢুকাবেন, সেই বর্ডারটাও তো আপনার না, মিয়ানমার সরকারের না, ঠিক আছে? সেই বর্ডারও চলে গেছে আরাকান বিদ্রোহীদের হাতে। সে হলো কোথার থেকে নেবে? তাদেরকে প্লেনে করে ডেঙ্গুনে নিয়ে যাবে? আন্তর্জাতিক চাপ বা কোনো একক চুক্তি অনুযায়ী তারা নেবে না। আরাকানরা ওইটা মানবে না তারা। তো ফলে এই ক্রাইসিস সিচুয়েশনে যেটা হচ্ছে যে আমরা হচ্ছে মিয়ানমারের সাথে আলাপ চালাচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু দেখবেন মিয়ানমার একটা লোককে নিতে পারবে না, নেওয়ার মতো জায়গায় তার না। সে বলুন যে একটা কৌশলের খেলা খেলছে রোহিঙ্গাদের সাথে, রোহিঙ্গা নেতাদের সাথে এটা খেলছে। তারা বলতেছে, কারণ তারা তখন পারতেছে না আরাকানদের সাথে, তারা বলতেছে এবং তারা অলরেডি ইনভলভ হয়ে গেছে রোহিঙ্গারা, যে তোমরা আসো মিয়ানমারের সেনাবাহিনীর সাথে সহযোগিতা করো, আমরা দুজন মিলে মিয়ানমার আর রোহিঙ্গা মিলে আমরা হচ্ছে রাখাইন থেকে আরাকানদেরকে তাড়াই। এই ট্র্যাপে কিন্তু ওরা পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে কি হয়েছে, মানে এটা আরও বিপদ হয়েছে। আরাকানরা বলে যে কোনোভাবেই আমরা ওদের সাথে হচ্ছে গিয়ে কোলাবোরেশন করবো না, আমি কোনোভাবেই ওদেরকে মানি না, ওদের কোনোভাবে মানবো না। এখন এরকম একটা চাপ থেকে কীভাবে বেরিয়ে আসবে? আসলে একটা বাংলাদেশ ধরেন, চীনের একটা হিউজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আছে, হ্যাঁ, চীন কিন্তু এখনও হচ্ছে খুব টেনশনে থাকে বাংলাদেশে তার ইনভেস্টমেন্টগুলো রক্ষা করা নিয়ে, কারণ এটা সে করে বসছে হচ্ছে বিগত 17 বছরে শেখ হাসিনা শাসনের আমলের মধ্যে। ফলে সে অনেকখানি ফ্লেক্সিবল, যেহেতু তার ইনভেস্টমেন্টগুলো এখানে এখনও জায়গা মতো আসে না, অনেক টাকা পয়সা ফেরত পাওয়ারও কথা তার। কিন্তু এত কিছুর পরও দেখবেন যে ওই আমলের সরকারের সাথে এই আমলের সরকারের ক্ষেত্রে রোহিঙ্গার প্রসঙ্গে এক ধরনের মিয়ানমারের প্রতি হচ্ছে ইনক্লাইনেশন আছে হচ্ছে গিয়ে চায়না বরাবরই দেখা যায় যে এই প্রশ্নে এসে হয় নিশ্চুপ থাকে, নাহলে মিয়ানমার জান্তা সরকারকে সমর্থন করে। আবার অপর দিকে আপনি দেখবেন যে রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রথম দিকে আমেরিকা খুব সফট কর্নার দেখিয়েছিলেন, এবং এটা দেখানো এবং সব কিছু মিলে মায়ানমারে তো প্রায় প্রত্যেক প্রদেশেই বিদ্রোহ আছে, প্রায় প্রত্যেক প্রদেশেই এই হচ্ছে গিয়ে সশস্ত্র সংগ্রাম করতেছে, কারেন্ট বিদ্রোহ থেকে শুরু করে কাচিন থেকে শুরু করে সব জায়গায় তার একই রকম ঝামেলা আছে। এই ঝামেলাগুলো আবার আমেরিকা খুব এনজয় করে, যেহেতু মানে ইউনাইটেড মায়ানমার গভর্নমেন্ট হচ্ছে গিয়ে প্রো চাইনিজ। ওই জায়গাতে কিন্তু আবার একটা বিপদ তৈরি করে রাখছে ট্রাম্প সাহেব। এইবারের আগে যখন ক্ষমতা আসছেন, তিনি একটা বার্মা অ্যাক্ট তৈরি করে রাখছেন। এই বার্মা অ্যাক্ট কিন্তু একটা বড় ধরনের জিও পলিটিক্যাল থ্রেট বাংলাদেশে। এই থ্রেটকে কেন্দ্র করে আপা কিন্তু কিছু ইঙ্গিত দিচ্ছেন তার আলোচনায়, ঠিক আছে? সেই ইঙ্গিত দিচ্ছেন যে ওরা আসে, অতিথিরা আসে, ঠিক আছে, বে অফ বেঙ্গল নিয়ে তারা হচ্ছে নানান রকম হচ্ছে চলাফেরা করে। আমি আপনার কাছে আসতে চাই, এই সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে বাংলাদেশের জন্য এটা হচ্ছে খুব বিপদ। জি, খুব বিপদ। আপা বলছিলেন, আপনিও বলছিলেন, এবং আমি একটি তথ্য দেই। আমি সম্প্রতি আমাদের একটি খবর হয়েছে, আরাকান আর্মিরা প্রায় আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়, এবং সম্প্রতি 24 জন জেলে তাদের হাত থেকে ছাড়া পেয়েছে, এবং এর মধ্যে কয়েকজনের ইন্টারভিউ আমরা দেখেছি। একজন জেলে বলছে যে তাকে আরাকান আর্মিরা বলছে যে তোদের সেনাবাহিনীকে বলিস যে আমরা সেন্ট মার্টিনটাকে নিয়ে নিব। মানে আরাকান আর্মি এগুলো কেন বলছে আপা, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, আপনি আরেকটা কথা ডক্টর রুবেল, আপনি যে বললেন যে রোহিঙ্গারা একটু ক্লারিফাই চাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে মিলে আরাকানের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু এটা হচ্ছে ইটস আ ট্র্যাপ, বা এটা প্রপোজাল হচ্ছে মিয়ানমার জান্তা গভর্নমেন্টের। হ্যাঁ, তাই তো বলছি যে ওদের সঙ্গে মিলে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু অনেক রিপোর্টে বলেছে যে ওদেরকে জোর করে নাকি নেওয়া হচ্ছে। না, জোর করে কাদেরকে নেওয়া হবে? জোর হচ্ছে যারা ইতিমধ্যে রাখাইনে আছে, ওরা তো রাখাইনই আছে, কিন্তু আপনার এই দেশ থেকেও কিন্তু তারা যারা আছে নেতৃত্ব আমাদের এই ক্যাম্পগুলোতে, হারসা বলেন, আরসে বলেন, রোহিঙ্গা সলিডারিটি আর্মি বলেন, এইরা কিন্তু হচ্ছে একরকম হচ্ছে জান্তা গভর্নমেন্টের সাথে ইউনিফিকেশনে যাচ্ছে, এবং ইটস মানে ডেঞ্জারাস ব্যাপার। এবং এটা কিন্তু এই কমপ্লেইনটা কিন্তু 2000 আপনার হচ্ছে 25 বা 24-25-এর কমপ্লেইন। আমি একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনার কাছে আসছি এই প্রশ্নের উত্তর জানার জন্য। একটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর প্রফেসর দিলরাজ চৌধুরী এবং সিপিবির কেন্দ্রীয় নেতা ডাক্তার সাজিদুল হক রুবেল। আমি আপাকে দিয়ে শুরু করতে চাই। যে প্রশ্নটি ছিল আসলে এইটির সমাধান কি, বা তারা কেন এই জিনিসগুলো বলছে, এই প্রশ্নগুলো বলছে?
আরাকান আর্মির কথা বলছি আমি। ও, আরাকান আর্মির সঙ্গে তো যেটা ডক্টর রুবেল বলেছেন, এটা ঐতিহাসিক একটা মানে দ্বন্দ্ব আছে। ওই যে ব্রিটিশরা যখন আপনার বার্মা দখল করলো দ্বিতীয় মহাযুদ্ধের সময়, সেই সময় তারা ব্রিটিশদের পক্ষ নিয়েছিল, কিন্তু অং সুচির ফাদার, যিনি আরাকানের মানে বার্মার স্বাধীনতা নিয়েছিলেন, তারা কিন্তু জাপানের পক্ষ নিয়েছিল। সেখান থেকে একটা দ্বন্দ্ব ছিল আর কি। কিন্তু আরাকান আর্মির যে মামার যে বৌদ্ধ জনগোষ্ঠী, বৌদ্ধ যেরকম ইসলামেও আছে, নানা রকম ইয়েটা আছে না, আপনার ডিভিশন আছে, দর্শন আছে, এরা ভয়ঙ্কর আপনার ইন্টলারেন্ট, মানে এরা অহিংস না, এরা সহিংস। বুদ্ধ মানে তো আমরা মনে করি অহিংস, কিন্তু আসলে তো বুদ্ধিস্টরাও যথেষ্ট সহিংসতা করতে পারে। সেটা আমরা শ্রীলঙ্কার সময় যখন তামিলদের সঙ্গে যুদ্ধ হয়েছে সেই সময়ও দেখেছি। তো এরা খুবই ওই ব্রাঞ্চের মধ্যে এদের সাংঘাতিক আপনার এই কট্টর মনোভাব বেশি, এবং তারা রোহিঙ্গাদেরকে কোনো মতেই স্বীকার করতে চায় না যে এরা এখানকার অধিবাসী। স্বীকার করতে চায় সেই কয়জনকে, যে কয়জনকে তারা মনে করে যে রোহিঙ্গা, বাকিরা সব বাংলাদেশ থেকে এসেছে ব্রিটিশ আসার পরে। 1824 ইজ দি মার্ক লাইন। ওইটার পরে যারা এসেছে তারা সব বাঙালি, এবং দে শুড অল গো ব্যাক টু আমাদের বাংলাদেশ। ওই জেলেকে যে কথাটা বলেছে আরাকান আর্মির এই মানে যোদ্ধা, মিয়ানমার কিন্তু একবার সেন্ট মার্টিনকে তাদের ম্যাপে দেখিয়েছিল, খেয়াল আছে আপনার, তাই না? বাংলাদেশ প্রোটেস্ট করার পরে, হ্যাঁ, প্রোটেস্ট করার পরে ম্যাপ থেকে সরিয়ে নিয়েছে। তা আরাকান আর্মি এখন এই যে রোহিঙ্গা যারা আছে আমাদের এখানে, এখানে নানা রকম খেলা চলছে। মানে বাংলাদেশ তো একটা, বাংলাদেশের এর মধ্যে যে খুব যে একটা গুরুত্বপূর্ণভাবে সেইখানে খেলার মধ্যে আছে তা কিন্তু না। বাংলাদেশ খালি বলছে যে ওদেরকে কেমন করে ফেরত পাঠাবো, কিন্তু ফেরত পাঠাতে হলে যে নানা রকমের কূটনীতি কৌশল নীতি নিতে হয়, তা সেগুলো কিন্তু বাংলাদেশ আপনার বেগম জিয়ার আমলে কিছুটা করা হয়েছিল। সেটা হলো যে আপনার আরাকান আর্মিও এদেরকে উস্কাচ্ছে যে চট্টগ্রাম একসময় আরাকান যে স্বাধীন রাষ্ট্রটা ছিল সেইটা আপনার মধ্যযুগে, সেটা আপনার চট্টগ্রামটা তোমাদের, সুতরাং তোমরা চট্টগ্রামে যদি কোনো রকম এটাকে সেপারেট করতে পারো তো তোমরা ওইখানে থাকবে। এভাবে তাদেরকে উস্কানো হচ্ছে আর কি। আবার এদিকে আমরা আরাকানের ভিতরে যেটা আমরা খুব একটা স্ট্রং নাই ব্যাপারে, আমার মনে হয় না বাংলাদেশ গভর্নমেন্ট এখন আর সেভাবে তাদেরকে সাহায্য করছে, যে আরসা এবং আরএসও তাদেরকে একসময় কিন্তু করেছে বাংলাদেশ, যে একটা সশস্ত্র গোষ্ঠী বাহিনী, যেটা জিয়াউর রহমানের থিওরি ছিল যে সশস্ত্র একটা বাহিনী গড়ে আমরা আরাকান আর্মিকে, তখন তো মিয়ানমার আর্মি, তাদেরকে একটা চাপে রাখবো, সেই চাপের ফলে তারা এদেরকে ফেরত নেবে। আবার এখন তো আরাকান আর্মি আসার পরে সেই ডায়নামিক্সটা অনেক অংশে বদলে গেছে। তো সুতরাং আপনার এই যে উস্কাচ্ছে রোহিঙ্গাদেরকে, এটা কিন্তু লাইটলি নেওয়া উচিত না। কারণ আরাকান আর্মি উস্কাচ্ছে রোহিঙ্গাদেরকে, যে চট্টগ্রাম তো তোমাদেরই অংশ ছিল যখন আরাকানটা স্বাধীন রাষ্ট্র ছিল, মধ্যযুগের কথা বলছি, সেই সময় তো চট্টগ্রাম অংশ ছিল আরাকান রাষ্ট্রের। তো এটা এখন যদি তোমরা দখল করতে পারো তাহলে সবাই ওখানে থাকবে, অসুবিধা কি আছে? তোমাদেরই হয়ে যাবে। চট্টগ্রাম তো আপনার আরাকান স্টেটের সঙ্গে, আপনি যদি ম্যাপে দেখে খেয়াল করেন। আর এখানে আপনার চট্টগ্রামকে বাংলাদেশের জন্য ভীতিকর, এই জন্য ভীতিকর মানে মনস্তাত্ত্বিকভাবে ভীতিকর, অনেক দিক থেকেই ভীতিকর। যে ইন্ডিয়ান কিছু কিছু অ্যানালিস্টরা তো এই কথা বলছে যে আমরা চট্টগ্রামকে আলাদা করে নেব। এখন 2 যদি 4 হয়, তারা যদি একই মিটিং গ্রাউন্ডে পৌঁছায়, তাহলে তো বাংলাদেশের আপনার ওই যে সমস্ত নিরাপত্তা হুমকির কথা আমরা বলি, র্যাডিক্যালিজম অথবা আপনার ড্রাগ অথবা আপনার সহিংসতা, তার চেয়ে বহুগুণ বড় একটা হুমকি বাংলাদেশের জন্য। এই রোহিঙ্গা গোষ্ঠীকে আমাদের, আমি মনে করি এটা অবশ্য বাংলাদেশের যারা স্ট্র্যাটেজি, ওই যে বললাম না একটা কমিটি করেছে, তারা স্ট্র্যাটেজি নিতে চাচ্ছে যে আমরা ডিপ্লোম্যাটিক্যালি আমরা মিয়ানমার গভর্নমেন্টের সঙ্গে এনগেজ হব, ফরেন মিনিস্ট্রি থেকে হাই লেভেল কমিটি ফর্ম করে সাজেশন এগুলি
এখন পর্যন্ত তারা পুরো স্ট্র্যাটেজিটা তো ইয়ে করে নাই, পাবলিশ করে নাই বা কোনো জায়গায় আমি দেখিনি। এখনও করার টাইম হয় নাই। তারা আপনার এখন পর্যন্ত মতামত নিচ্ছে। এখন এটা হবে কি আপনার বাংলাদেশের জন্য, যে এই যে ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ চেষ্টা করবে চীনকে আনার জন্য অথবা আসিয়ানদেরকে ইনভলভ করার জন্য, ইউনাইটেড নেশনের বিভিন্ন এজেন্সি যারা এগুলি নিয়ে কাজ করছে, যে জেনোসাইড করেছে তারা, জেনোসাইড কনভেনশন, এটা তো কত বছর ধরে চলছে, কিন্তু আউটকাম তো কিছু নাই। তারপরে আপনার ইউনাইটেড নেশন থেকে যে আপনার এই যে রোহিঙ্গাদের উপরে মানবাধিকার লঙ্ঘনের যে ব্যাপারটা, আউটকাম তো আমরা সেরকম কিছু দেখি না। সুতরাং আপনার এই রোহিঙ্গাদেরকে পাঠানোর ব্যাপারে আমার যেটা মনে হয় যে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি একটা মেজরিটি জনগোষ্ঠীর মাঝখানে আপনি একদল লোককে পাঠিয়ে দেবেন, তাদের মানবাধিকার রক্ষা হবে কি না, তাদের ফ্রিডম অফ মুভমেন্ট থাকবে কি না, তারা করে খেতে পারবে কি না, এরকম জায়গায় তো আপনি একদল লোককে ঠেলে দিতে পারেন না। যদি কথার কথা বলছি, যদি আরাকান আর্মি বলেও যে ঠিক আছে আমরা নেব, কিন্তু তারা যে ওইখানে আপনি গত বছর না, হ্যাঁ গত বছরই বলবো আমি, 2024-এর ডিসেম্বর থেকে 25-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যেও তো 65 রোহিঙ্গা আপনার ঢুকেছে আবার ওইখানে অত্যাচারের জন্য। এবং এরকমও রিপোর্ট আছে, আমি পড়েছি, যেটা আপনার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে আছে, যে কিছু কিছু রোহিঙ্গা যখন আপনার পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল নৌপথে ইন্দোনেশিয়া ওইসব জায়গায় যাওয়ার জন্য, তখন তাদেরকে ড্রোন দিয়ে আক্রমণ করেছে এবং কিছু কিছু রোহিঙ্গাকে নাকি বিহেড করেছে ওই যে সৌদি আরবের স্টাইলে। তো এইরকম একটা সহিংস আপনার গোষ্ঠীর ভিতরে এদেরকে কি করে সেটেল করবে? যদি চায়না আপনার কথার কথা বলছি, চায়না যদি বলে যে না আমরা সবাই অ্যাসিওরেন্স দেবো, তা আপনি কি একটা দেশে গিয়ে আপনার সেই সিকিউরিটি পাবেন? বাইরের একটা শক্তি যদি বলে যে হ্যাঁ আমরা অ্যাসিওরেন্স দেবো। বাংলাদেশে এখন চিন্তা করা উচিত কিছু রোহিঙ্গাকে, এগেন এটা বাংলাদেশ সরকারের পলিসি না, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে আমরা যে ইন্ট্রাক্টেবল একটা সিচুয়েশনে পড়েছি, সেখানে আপনার রোহিঙ্গাদের রিলোকেশন অন্যান্য দেশে করা যায় কিনা দেখতে হবে। অনেক দেশ আছে যেখানে আপনার তারা লোক দরকার, ভূমি আছে, সেসব জায়গায় তাদেরকে পাঠানো যায় কিনা, বাকিগুলিকে আমাদের অ্যাবজর্ব করে নিতে হবে। জি, আপনি চমৎকার বলেছেন। আপা হয়তো সরকারের পক্ষ থেকে বিষয়গুলো দেখবেন। মক্কা জোট নিয়ে একটি আমরা সম্প্রতি আলোচনা শুনছি যে এই জোটে আসলে বাংলাদেশ যাবে কি যাবে না, এটার সুবিধা কি, সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কর মধ্যে যে আছে, আপনার কাছে কি মনে হয় আপা, এই জোটে কি বাংলাদেশের যাওয়াটা কতটুকু লাভ বা ক্ষতির বিষয় আছে? না, বাংলাদেশে তো এটা নিয়ে আপনার মিডিয়াতে একেবারে মানে ছায়া হয়ে গেছে হাইপ, যে জয়েন করলে পরে আমাদের কি সুবিধা হবে, জয়েন করলে পরে আমরা একটা শক্তিশালী একটা নিরাপত্তা অ্যালায়েন্সের অংশ হব, তখন আমাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, এরকম অনেক কিছু শুনছি। কিন্তু জিনিসটা হলো কি আপনার এটা আপনার অনেক আপনার বিশ্লেষণ, আমাদের কতখানি লাভ এখানে হতে পারে, কতখানি আমাদের নিরাপত্তা ঝুঁকি হতে পারে, এগুলি আপনার খোলাখুলিভাবে। আমার একটা যেটা এই সরকারের সম্বন্ধে যখন বলবে যে আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি, বিরুদ্ধে আমি মনে করি না, কারণ আমি একজন নাগরিক, আমার সরকারকে তো ক্রিটিসাইজ করার অধিকার আমার আছে, তো বিরুদ্ধে তো এটা নয়। সেটা হলো যে সরকার কোনো বিষয়ে খোলাসা না। আপনার এই গ্যাস বিদ্যুৎ নেই, এক্সাক্ট সিচুয়েশনটাকে আমাদেরকে বলো, আমরা তাহলে বুঝতে পারবো যে কেন আমরা একদিন বলছে এসে গেছে আপনার জাহাজ ভর্তি কাতার থেকে, আর একদিন বলছে যে আমি কালকেই দিতে পারবো না। খোলাসা করতে হবে, এই মক্কা ট্রিটি নিয়েও তাদের খোলাসা করতে হবে। আমি বলি যে একটা পার্লামেন্ট যখন আসে, এখানে আমি আপনার যেটা বিরোধী দল আছে বাংলাদেশে, সেই বিরোধী দলকে আমি বলবো যে বিরোধী দল আপনার এমন কার্যকলাপ করছে এখন, যে বিরোধী দলকে মনে হচ্ছে যেন ক্রমান্বয়ে তারা আগের জাতীয় পার্টির মতো হয়ে যাচ্ছে। আপনার পার্লামেন্টে তুমি উঠাও এগুলি, যে সমস্ত চুক্তি হয়েছে সেগুলির আমরা আলোচনা চাই সবাই। এবং মক্কাতে যেটা একদম এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তো একদম জোর গলায় বলছে যে আমরা এটাতে যোগ দিয়ে ফেলবো। তো
একজনের কথায় তুমি যোগ দেবে নাকি? অথবা একটা ফরেন মিনিস্ট্রি একটা গভর্নমেন্টকে একটা ডিসিশন নিতে পারে জনগণকে না জানিয়ে? তো আপনি পার্লামেন্টে আলোচনা করেন, আমরা শুনি এটা প্রোস কি, এটা হ্যাঁ জয়েন করলে পরে অনেক আমাদের ইকোনমিক বেনিফিট হবে শুনেছি আমি। এগেইন মানে বিভিন্ন লোকের বক্তব্যে যে আপনার সৌদি আরবে আপনার এত লক্ষ লোক কাজ করে, ওরা আরও এত এত লক্ষ লোক নেবে, হিউজ ইনভেস্টমেন্ট আসবে সৌদি আরব থেকে। সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এরকম শক্তিশালী দেশের সঙ্গে আমরা যদি যোগ দিই তাহলে আমাদেরও আপনার সামরিক সক্ষমতা বাড়বে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথা হলো কি, এটা তো একটা মিলিটারি অ্যালায়েন্স। এটা তো আমাদের চিন্তা করতে হবে যে একটা মিলিটারি অ্যালায়েন্স, আমি কথার কথা বলছি যে আমি নাগরিক হিসেবে এটা জানতে চাই যে বাংলাদেশ কি একটা মিলিটারি অ্যালায়েন্সে যোগ দিলে, এটা তো আপনার যদি আজকেই কাগজে যেটা আছে যে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সমস্যা হচ্ছে, ওই যে সিরিয়াতে বম্বিং করেছে, সিরিয়াকে নিয়ে একটা গণ্ডগোল বাজবে ইরানের পরে। ইসরায়েল তো একটা কি বলবো আপনাকে, ট্রাবল মেকিং কান্ট্রি, মানে তারা তো থামছেই না, পুরো মিডল ইস্টটাকে তারা ওই গ্রেটার ইসরায়েলি মানে তৈরি করার পর পর্যন্ত মনে হয় তারা থামছে না এরকম। তো এই যে বম্বিংটা করেছে সিরিয়াতে, এটা কিন্তু আনকনফার্ম, কারণ তারা যেটা বলেছে যে ওইখানে আপনার টার্কিশ সোলজার ছিল, কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স কিন্তু ইসরায়েলকে বলেছে যে না, এখানে আমরা এরকম কোনো সত্যতা পাই নাই। তা সত্ত্বেও তারা বম্বিং করেছে। তার মানে দে আর লুকিং ফর সাম কাইন্ড অফ কনফ্লিক্ট ইন মিডল ইস্ট। মিডল ইস্ট এখন সবচেয়ে ভলেটাইল এরিয়া, কারণ ওখানকার যে অ্যালাইনমেন্ট রিঅ্যালাইনমেন্ট, মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অবস্থান, এই শেকডমগুলি সহ আপনার একটা নতুন একটা মিডল ইস্ট এমার্জ করতে চলেছে। এবং নতুন কোনো জিনিসই যখন আপনার পুরানো অবস্থার থেকে নতুন একটা এভলিউশন হয়, তখন সেখানে যুদ্ধ বিগ্রহ নানা রকম কনফ্লিক্ট দেখা দেয়, কারণ আপনার এস্টাবলিশ অর্ডারটা তো ভেঙে যায়। ভেঙে গেলে নতুন করে যখন আপনার একটা কাঠামো তৈরি করতে যান, তখন আপনার নানা রকম কনফ্লিক্ট দেখা যায়। তা যদি আপনি অ্যালায়েন্সে যোগ দেন, তার মানে হলো খালি আমার উপরে অ্যাটাক করলে যে তারা আসবে তা না, তাদের উপরে অ্যাটাক করলেও আমার যেতে হবে। তো বাংলাদেশ সে ব্যাপারে কী চিন্তা ভাবনা করছে সেটা করা আমি মনে করি আমাদের জনগণের জানা দরকার। আমাদের এরকম আপনার ঢাক ঢাক গুড় গুড় করে আপনার ডোমেস্টিক পলিসি, যেরকম বিদ্যুৎ, গ্যাস, আপনার কি অবস্থা, সারের কি অবস্থা, কৃষকরা আপনার ডিলারদের কয়েকটা ডিলার নাকি আক্রমণ। কালকে দেখলাম যে 197 বস্তা দরজা ভেঙে কৃষকরা 197 বস্তা সার নিয়ে গেছে। ও নিয়ে গেছে না, পরে আবার কিছু উদ্ধার করা হয়েছে আর কি। আমি তো বগুড়ার থেকে খবর, ওইখান থেকে খবর পেয়েছি। কিন্তু আমি বুঝি পার্লামেন্টটা কিসের জন্য আছে আমাদের? এখানে কি করে এরা? বসে বসে আলোচনা করো, আমরা শুনি, আমরা মতামত দেই। জি আপু, আপনার কাছে আমি আসবো। আমি রুবেল ভাইয়ের কাছে আসছি। রুবেল ভাই, ইসলামিক নেটো বা মক্কা জোট নিয়ে আপনি কি ধারণা? ধন্যবাদ। আসলে এই জোট কেন গঠন হয়েছে, এই জোটের একদম অবজেক্টিভসটা কি, সেটা কিন্তু জনগণের কাছে পরিষ্কার করা দরকার। আমাদের এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন, ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ বলছেন, আরও অনেক কিছু বলছেন, তার ডিজায়ার বলছেন। হ্যাঁ, মানে এটা জানি না এটা তার ডিজায়ার না এটা তার মন্ত্রিসভার ডিজায়ার না তার প্রধানমন্ত্রীর ডিজায়ার, তা যা বুঝি না আর কি। তিনি ডিজায়ার করছেন যেটা তোমার বাংলাদেশে জয়েন করা দরকার। কিন্তু তার আগে বাংলাদেশের মানুষের কাছে খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝাই দিতে হবে এই জোট কেন গঠিত হয়েছে। এই তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, এই জোট কি গঠিত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের সাথে যুদ্ধ করবার জন্য? তাহলে কিন্তু একরকম অ্যান্সার আমরা দিতে পারি, এই টকশোতে আলোচনা করতে পারি। আর যদি এই জোট অন্য কারণে গঠিত হয়, সেটা স্পষ্ট করে বুঝাতে হবে। এটার অনেকগুলো অবজেক্টিভ। 1 নম্বর অবজেক্টিভ কি, সেটা হচ্ছে মিডল ইস্টের যে হচ্ছে সিকিউরিটি ক্রাইসিস, সেই সিকিউরিটি ক্রাইসিস কাকে সারাউন্ডিং করে এই সিকিউরিটি ক্রাইসিস? ইরানকে সারাউন্ডিং করে এই সিকিউরিটি ক্রাইসিস, নট ইসরায়েল। ইভেন কি নট এই যে পাকিস্তান আছে, পাকিস্তান থাকলে আপনি ভাবতে পারেন না এটা ইন্ডিয়ার বিরুদ্ধে।
ইন্ডিয়ারও বিরুদ্ধে না। যদি ইন্ডিয়া মিডিয়াতে যেইভাবে করে এটাকে নিয়ে হ্যাভি এখন মানে চলতেছে, ব্যাশিং চলতেছে ভারতের মিডিয়াতে হ্যাঁ, খুব বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশের দেখছি ফরেন আমরা। স্টেট মিনিস্টারের বিরুদ্ধে যেভাবে ব্যাশিং চলতেছে, সেই ব্যাশিং দেখে তার কাউন্টারে দ্বারা আমার মনে হবে হ্যাঁ এটা তো ইন্ডিয়ার হাত পা কাঁপতেছে। এবং আসলে ইন্ডিয়ান মিডিয়া সেভাবেই দেখাচ্ছে যে তারা খুব ভয় পাচ্ছে, তারা শেক করতেছে, এই হায় 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 এখানে বাংলাদেশ বিশাল শক্তিশালী হয়ে গেল। এটা আমি এনজয় করতেছি পার্সোনালি, ঠিক আছে, ওদের এই বিষয়টাকে। কিন্তু একই সাথে আমি আপার সুরে সুর মিলায় বলতেছি যে এটা আমাকে ইন ফিউচার আমাকে এখানে কি দিতে হবে আর আমার প্রয়োজনে আমি কি পাবো। যখন আমি সিকিউরিটি কোশ্চেনের মধ্যে পড়ছি তখন আমি কি পাবো। সাপোজ আমাদের আগের প্রসঙ্গের সাথে একটু মিলাই দেখি, এই মক্কা জোট রোহিঙ্গা প্রসঙ্গে আমাকে কি হেল্প করবে, ঠিক আছে। ও রোহিঙ্গারা তো মুসলমান, তাদেরকে হেল্প করবার ক্ষেত্রে তারা কি করবে, তাদের ব্যাপক জমি পড়ে আছে। পাকিস্তানে বেলুচিস্তানে তো বিশাল জমি পড়ে আছে, সবচেয়ে বড় প্রদেশ নাকি শুনলাম বেলুচিস্তান। হ্যাঁ। এবং তার মধ্যে সবচেয়ে কম জনসংখ্যার মানুষ নাকি বেলুচিস্তান, বিশাল জায়গা, ওরা নিয়ে বেলুচিস্তানে ভরে ফেলুক রোহিঙ্গাদের, আমার এই 12 লক্ষ মানুষ, কোনো সমস্যা নেই, আমি ওই জোটে যাইতে প্রস্তুত। কিন্তু আমি পাবোটা কি? আমি কি বাংলাদেশের মানুষ যদি প্রশ্ন করেন, সোজা সাতটা প্রশ্ন করেন যে ইরানের বিরুদ্ধে একটা জোট তৈরি হচ্ছে, সৌদি আরব খুব আতঙ্কিত ইরানকে নিয়ে। ইরান কিন্তু হচ্ছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধের মধ্যে দিয়ে যারা আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ঠাঁই দিয়েছিল, যারা জাজিরাতুল আরবের বিভিন্ন জায়গায় ঠাঁই দিয়েছে আমেরিকাকে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বেশ মারাত্মক ভয়ঙ্করভাবে ইরান হামলা করেছে, ঠিক আছে। এবং তাতে কুয়েত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, সৌদি আরবও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকটি প্রো ইসরায়েলি গভর্নমেন্ট, আমি বলতে চাচ্ছি আবার নতুন করে, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখে মধ্যপ্রাচ্যের যে সরকারগুলো আছে, সেই সরকারগুলোকে কিন্তু ভালোভাবে শিক্ষা দিয়েছে এবার ইরান। এবং ইরানের কাছ থেকে শিক্ষা পাওয়ার পর তারা ভবিষ্যৎ, বিশেষ করে ইয়েমেনের হুতির কেন্দ্র করে এর আগেও কিন্তু এক ধরনের যুদ্ধজোট তৈরি করেছেন সৌদি নেতৃত্বে, সেটা মক্কা জোট না। সেই যুদ্ধজোটে কিন্তু বাংলাদেশের ইনভলভমেন্ট অলরেডি আছে, মানে শেখ হাসিনা সেই ইনভলভমেন্ট করে গেছিল আর কি। সেই রকম একটা ইনভলভমেন্ট যদি আবারও হয়, তাহলে স্পষ্টভাবে ওইটা বইলা তারপর জনগণের কাছে বলেন এটা আমরা করব কি করব না। জি, শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই। কিন্তু এখানে তো ইরানকে তারা করেছে, ইরানকে তারা ইনভাইট করেছে, এবং ইরানের মানে রিয়াকশন নাকি পজিটিভ, যেটা আমি পড়েছি। তো কাজে এটা ইরানের এগেনস্টে না, এটা আপনার ইসরায়েলের এগেনস্টে। এবং এখানে ইসরায়েলের এগেইনস্টে ওরা কিন্তু খুব স্পষ্ট করেননি, না করেনি, কিন্তু যেটা স্পেকুলেশন হচ্ছে, এটা স্পেকুলেশন না, স্পেকুলেশন দুই রকম স্পেকুলেশন আছে। যারা ইসলামিক ন্যাটো বলছে তাদের স্পেকুলেশন হচ্ছে যে এই দেশগুলো ডাইরেক্ট ন্যাটোতে ঢুকতে পারছে না এক্সেপ্ট আপনার টার্কি। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই মুহূর্তে ন্যাটো জোটকে এক্সটেন্ডেড ফর্ম হচ্ছে এই মক্কা জোট, ইসলামিক ন্যাটো যেটা বলা হচ্ছে, ইসলামিক ন্যাটো। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো, ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটরা এটা বলছে না, ঠিক আছে। জি, আপনি বলছেন যে রেগুলার নেটোর আপনার একটা অংশ, এটা আমার বক্তব্য, এটা ওদের বক্তব্য। ওদের বক্তব্য হচ্ছে ইসলামিক নেটো, আর আমি বলি কি এটা নেটোরই একটা এক্সটেনশন। আমার যেটা মনে হয় যে ইসরায়েলের যে এক্সপ্যানশনিস্ট পলিসি, এবং ইরান নাকি পজিটিভ, ইরান যদি যোগ দেয় এটা, তাহলে তো আমরা শিওর হবে যেটা ইসরায়েলি এক্সটেনশনের। এগেন স্পেকুলেশন, এই সমস্ত জিনিস তো আপনি সেটাই বলছি যে খোলাসা করা দরকার। আমেরিকা কিন্তু এই জোটের খুব একটা এগেনস্টে না, আমেরিকা এই জোটের এগেনস্ট না, কারণ এই আমেরিকার সঙ্গে ইসরায়েলের বোধহয় কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন দেখা দিয়েছে। ইসরায়েলের এই যে আপনার আগ্রাসী ভূমিকা মিডল ইস্টে, যেটা আমেরিকাকে আপনার একটা তাদের পার্টনার হিসেবে পৃথিবীর সুন্দর লোক দেখছে, এতে বোধহয় জনমতটা আপনার আমেরিকার এই পলিসির এগেনস্টে চলে গেছে। তো আমেরিকা সেজন্য এটাতে কোনো রকম অবজেকশন দেয় নাই। তবে আমার মনে হয়, হি মে বি রাইট, কিন্তু আমার মনে হয় যেটা ইসরায়েলের এগেনস্টেই এই জোটটা করা হয়েছে। সবচেয়ে মুদ্রা কথা হলো যে জোটটার আপনার আমি কি পাবো, আমি কি দেব, এই জিনিসটা আপনার জনগণের সামনে পরিষ্কার করা উচিত। শেষ করব 10 সেকেন্ড। তুরস্ক থেকে ইসরায়েলের দূরত্বটা কত, আর ইরান থেকে ইসরায়েলের দূরত্বটা কত? এত দূর থেকে ইরান চ্যালেঞ্জ করতে পারে ইসরায়েলকে, আর তুরস্ক অনেক শক্তিশালী দেশ হয়ে খুব কাছে থেকে, প্রায় বর্ডারে থেকে, তুরস্ক কিন্তু ইসরায়েলের সাথে কখনোই কোনো সময় একটা ছোট গুলিও বিনিময় করেন। ন্যাটোর মেম্বার, তো ন্যাটোর মেম্বার, এটা ভুল বুঝতে হবে আমাদের। এইটা নিয়ে দুইটা অ্যালায়েন্সে তো থাকতে পারে একটা দেশ। জি আপা, এই বিষয় নিয়ে হয়তো আগামীতে আরো বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ হয়তো পাবো আমরা। শেষ করবো আপাকে দিয়ে। আপা, মন্ত্রিসভার রদবদল কেমন দেখছেন? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।
মন্ত্রিসভা রদ বদলতে এটাতে আপনার মন্ত্রিসভাটা অনেক বড় হয়েছে, এইটুকু যা দেখলাম আমি। এমনকি ছোট ছোট মিনিস্ট্রিতেও আপনার 3জন করে লোক রাখা হয়েছে, মানে যে সমস্ত মিনিস্ট্রির কাজ কম, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা। এছাড়া তো আমি রদ বদলে আপনার কিভাবে শাসন ব্যবস্থাটাকে কিভাবে সাধারণত রদবদল কেন করে, যা মনে করে যে যিনি প্রাইম মিনিস্টার, যিনি মনে করেন আমার মন্ত্রীরা ঠিকমতো আপনার কাজগুলি করছে না, জনগণের যেটা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, তখনই একটা ক্যাবিনেট রিশাফল হয় সাধারণত। কিন্তু এখানে তো খালি আমি দেখলাম মন্ত্রিসভাটা বড় হলো, যারা আপনার যাদের জন্য উনি বলেছেন যে রিশাফল করবো, কাজ করছেন, তারা তো সবাই রয়ে গেছে, আরও নতুন অ্যাডিশন হয়েছে। তো এত বড় একটা মন্ত্রিসভার তো কোনো প্রয়োজন বাংলাদেশের মতো দেশের প্রয়োজন নাই অ্যাট দিস টাইম, যেখানে আমরা অর্থনৈতিক সংকটে ভুগছি। আর একটা কথা হলো যে আপনার একটা মিনিস্ট্রিতে যদি আপনার 3জন লোক কাজ করে, যেরকম ফরেন মিনিস্ট্রি নাকি 2জন প্রতিমন্ত্রী, একজন মন্ত্রী 2জন প্রতিমন্ত্রী, তো তাদের মধ্যে কি আপনার দ্বন্দ্ব হবে না, পার্সোনালিটি কনফ্লিক্ট, ওপিনিয়ন কনফ্লিক্ট, এতে তো আপনার শাসন ব্যবস্থার স্থবির হবে বলে আমি মনে করি, আরও অনেক বেশি ইনএফিশিয়েন্ট হবে বলে আমি মনে করি। মন্ত্রিসভাটাকে ছোট করে আপনার এমন সমস্ত লোকদেরকে দিয়ে আপনার শাসন কার্য চালাবেন যে দ্রুত গতিতে সিদ্ধান্তগুলি হয় এবং দ্রুত গতিতে সেগুলি ইমপ্লিমেন্টেশন হয়। সরকারের তো স্থবিরতা আমরা অলরেডি নোটিস করেছি পুলিশের অবস্থা দেখে। পুলিশ তো এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। আপনি গত কয়েক মাসের মধ্যে বোধহয় আপনার কয়েক হাজার খুন, 1000-এর উপরে খুন হয়েছে। তারপরে আপনার মহিলাদের উপর নির্যাতন বেড়ে গেছে অনেক, শিশুদের উপর নির্যাতন, পুলিশ তো ঘুরেই দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। তো ওইসব জায়গায় হাত দেওয়া দরকার, যে আমরা কি করে মেজর মিনিস্ট্রিগুলি যেগুলি আপনার জনগণের আপনার নিরাপত্তা, জীবন, তাদের জীবিকা প্রবাহ সব কিছুগুলি, সেখানে আমরা এফিশিয়েন্ট কতগুলি মন্ত্রী আমরা, কিন্তু আমি দেখলাম যে খালি মন্ত্রিসভাটা বড় হলো, তাতে যে আমাদের শাসন ব্যবস্থা খুব একটা এফিশিয়েন্ট হয়ে যাবে বলে আমার মনে হয় না, মাথা ভারী বরঞ্চ হইলো। ওটা দ্বন্দ্ব হতে পারে ইচ মিনিস্ট্রির ভিতরে। জি আপা, আপনাকে অনেক ধন্যবাদ। রুবেল ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জি, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।